দর্শক সবাই শুভেচ্ছা জানবেন। আজকে আসলে গাজী সালাউদ্দিন তানভীর তিনি এনসিপির একজন নেতা। মানে ওই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে তারপর যখন এনসিপি হলো, একটা দল হলো, সেই দলেরও তিনি একজন নেতাই ছিলেন এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতা। তাকে তার দল থেকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে, সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে কিংবা জবাবদিহি চাওয়া হয়েছে। কারণ হচ্ছে তার বিরুদ্ধে শত শত কোটি টাকা লুটপাটের একটা ব্যাপার হয়েছে, মানে নিয়োগ বাণিজ্যের বিষয়ে লুটপাটের যে ব্যাপারটা ছিল সেটা তিনি করেছেন, অনেক অভিযোগ তার নামে এসেছিল। তো এরপরে তাকে তার দল থেকে সাময়িকভাবে, সাময়িক মনে হয় আমার ধারণা, বরখাস্ত করা হয়েছে, অর্থাৎ তার কাছে অত উত্তর চাওয়া হয়েছে। তো আমি এই মাত্র এই কিছুক্ষণ আগে আজকে চ্যানেল আইতে এই তানভীরের একটা সাক্ষাৎকার দেখলাম। সেখানে চ্যানেল আই তাকে বেশ কিছু প্রশ্ন করেছে। সেই প্রশ্ন থেকে আমার মনে আরো অনেক প্রশ্ন মানে উদ্ভব হয়েছে। আমি মানে তাকে, তার কথা বলার ধরন, মানে এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজের তো ব্যাপার আছে, সেটা দেখলে আপনি বুঝতেই পারবেন কে অপরাধী কে অপরাধী না। অনেক সময় বোঝা যায় না। তারপরেও ক্রিমিনোলজি, যেহেতু আমি সোশ্যাল সায়েন্স পড়েছি, ক্রিমিনোলজি পড়েছি কিছুটা, তারপরেও আমি সে বিষয়ে সেদিকে যাচ্ছি না। যেদিকে আমি যাচ্ছি সেটা হচ্ছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি আসলে কিভাবে যেতেন হচ্ছে সচিবালয়ে। মানে সচিবালয়ে তো যে কেউ যেতে পারে না। সে বলছে কেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে তো সচিবালয়ে যেতে পারি। ভাই তানভীর, আপনি সাধারণ নাগরিক হিসেবে সচিবালয়ে চলে যেতে পারেন, আমরা পারবো সচিবালয়ে যেতে? যে কেউ পারবে? বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিক চাইলেই সচিবালয়ে চলে যেতে পারবে? এত সোজা সচিবালয়ে ঢুকা? তারপর যখন আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি পাসটা কিভাবে পাইছেন, কোন মন্ত্রণালয়ে, আপনি কোন মন্ত্রণালয়ের অধীনে পাসটা পাইছেন, তখন বলা হয়েছে কি জনপ্রশাসন মন্ত্রণালয়। বুঝতে পারছেন তো? খেয়াল রাখবেন কিন্তু এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থাৎ যেখানে নিয়োগ বাণিজ্যগুলো হয়, ডিসি, এই যে বিষয় বিভিন্ন যে নিয়োগগুলো হয় সেটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনেই হয়। সেইখানে, সেই জায়গায় তিনি পাসটা পাইছেন। তখন তাকে যখন জিজ্ঞেস করা হইলো আপনি কিভাবে এই পাসটা পাইছেন, বলছে কেন এগুলো তো সব অনলাইনে, তো এখন সবকে সচিব থাকে, তাদের ফোন নাম্বার থাকে। এটা ঠিক, অনলাইনে ফোন নাম্বার দেওয়া থাকে, সচিবের ফোন নাম্বার দেওয়া থাকে, যে কেউ এটা এখন আজকাল নিতে পারে। ঠিক আছে, বুঝলাম। সচিব, আপনি ফোন দিচ্ছেন আর ফোন ধরছে, আর ফোন ধরে আপনাকে পাস দিয়ে দিল। আপনি কে ভাই? আপনাকে কি কারণে সচিব পাসটা দিল? আপনি কোন ক্ষমতা বলে পাসটা পাইলেন? আমি এখন যদি একটা ফোন দিই, XYZ যদি ফোন দেয়, সে কি পাস পাবে? সচিবালয়ে ঢুকার পাস পাবে? তাহলে কি বাংলাদেশের সবাই যে কেউ ফোন দিলেই পাস পাবে? আপনি আমাকে বলেন যে, আপনি বললেন যে কোনো সাধারণ নাগরিক নাকি ঢুকতে পারে। তাহলে আমি আজকে একটা সচিবকে ফোন দিই, ফোন দিয়ে বলি আমি সচিবালয়ে যাইতে চাই, আমার কথা আছে, আমি আমার এলাকার বিষয় নিয়ে কথা বলতে চাই, আমি কি পাস পেয়ে যাব? সচিবের কাছে ফোন দিতে সচিব আর আমার কথা শুনবে? আর আপনার কথা শুনে কি সুন্দর আপনি পাস পেয়ে গেলেন, আবার আপনি চলেও গেলেন। এরপর আপনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কেন গেছিলেন, মানে কোন বিষয়ে কথা বলতে গেছিলেন, তানভীর বলছে কি জানেন? তানভীর বলছে যে আমি গেছি হচ্ছে এখানে কথা বলতে, যে এই যে ডিসি যেসব বিভিন্ন নিয়োগ দেওয়া হতো, বিভিন্ন জেলায় যেসব ডিসি, সচিব থেকে, সচিবালয় থেকে অনেকেই হয়তো ডিসি হিসেবে যাবে, বা অন্যান্য জায়গা থেকে যে ডিসি হিসেবে বা অন্যান্য যেসব নিয়োগগুলো হবে, সেখানে যাতে জুলাই আন্দোলনের মানে বিপক্ষে যারা আছে এমন কাউকে যেন নিয়োগ না দেওয়া হয়, এবং বা তাদের ফেসবুক আইডি এবং বিভিন্ন জায়গা থেকে যেন এই খোঁজটা নেওয়া হয়। ঠিক আছে, জুলাই আন্দোলনের বিপক্ষে কাউকে না নেওয়া হয়, মানলাম। কিন্তু আপনি বলার কে? মানে আপনি কে? আপনি কেন গিয়ে ওখানে এটা বলবেন? এটা তো আপনি, আপনার কি এই অধিকার কেউ দিছে? আচ্ছা ঠিক আছে, সেটাও মানলাম। আর এই কথাই যদি আপনি বলেন, আপনি না বললেন আপনি টেলিফোনে মানে কথা বলে পাস নিছেন এই সচিবের কাছে, তো টেলিফোনেই তো এই কথাটা বলতে পারতেন। আপনাকে কেন সচিবা দেওয়া যাইতে হইল? আপনি যে কথাটা টেলিফোনেই বলতে পারতেন, টেলিফোনে আপনার সাথে নাকি সচিবের কথাবার্তা হইছে পাস নেওয়ার আগেই, তা আপনি টেলিফোনে কেন বললেন না যে ভাই এগুলা একটু দেখেন? আপনাকে কেন দৌড়ায়া সচিবালয়ে যাইতে হয়েছে বলতে পারেন? হ্যাঁ, মানে সচিবালয়ে যাওয়ার আপনার কারণটা কি? আপনি ফিজিক্যালি কেন সচিবালয়ে গেছেন? যে কথা আপনি টেলিফোনেই বলতে পারতেন যে ঠিক আছে একটু দেখেন, যেখানে যারা জুলাই আন্দোলনে যারা বিপক্ষে ছিল তাদেরকে যেন না নেওয়া হয়, সেটা আপনি টেলিফোনেই বলতে পারতেন। মানে আপনাদের অনেক ক্ষমতা, টেলিফোনে বলে দিলে তো হয়ে যেত, তাই না? তা আপনি আবার সরাসরি ওইখানে গেলেন, পাস নিয়ে গেলেন, দেশের সাধারণ মানুষ কেউ পারে না, আর আপনি সাধারণ নাগরিকদের রেফারেন্স দিয়ে বলতেছেন যে কোনো সাধারণ নাগরিক সচিবালয়ে ঢুকতে পারে। বাহ, কি চমৎকার ব্যাপার স্যাপার! বাংলাদেশে এত সহজ হয়ে গেছে যে কোনো সাধারণ নাগরিক চাইলেই সচিবালয়ে পাস নিয়ে চলে যেতে পারে। আমরা তো ভাই জীবনে কোনোদিন সচিবালয়ে যাই নাই। একদিন যাওয়ার চেষ্টা করছিলাম, সেখানে ওই কি এক আনসার আন্দোলন হয়েছে, এরপর আর যাইতেও পারি নাই। তাহলে আমাদের তো, আর আপনি ওই এতটুকু একটা ছাত্র, 2 দিন আগেও ছাত্র ছিলেন, আপনি সচিবালয়ের পাস নিয়ে গিয়া তারপর আপনি সেখানে মাস্তানি করতেছেন। এরপরে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই 24 ডিসেম্বরে যে ওই যে সচিবালয়ে যে আগুনটা লাগলো, সে আগুনটা কে লাগাইলো? উনি বললেন যে উনি ওখানে যান না, এইসব মানে উনি অস্বীকার করলেন। ঠিক আছে, সেটাও মেনে নিলাম।
তো 24 ডিসেম্বরের পরেও তো আপনি সচিবালয়ে গেছেন, সেটাও আপনি স্বীকার করছেন। কেন গেছিলেন? বললেন যে শিক্ষামন্ত্রীর সাথে না শিক্ষা মন্ত্রণালয়ের সাথে নাকি দেখা করতে গেছেন এবং সেখানে পাস কই থেকে নিয়েছেন সেটাও ঠিকভাবে আপনি বলতে পারেন নাই। আবার যে আপনি গেলেন। ভাই, আপনি যে যতগুলো কথা বলছেন, আপনি টেলিফোন করে নাকি সচিবদের সাথে কথা বলতে পারেন। ভাই, টেলিফোন করলে তো সচিবরা এমনি এমনি ফোন ধরেও না, ফোন নাম্বার দেওয়া থাকে। আর তা যদিও বা ধরে, কথা বলে না। কথাও যদি বলে 1 সেকেন্ডে কথা বলে রেখে দিবে সাধারণ মানুষের সাথে। আর আপনার সাথে কথা হইলো, তারপর আপনাকে ওই পাস দিয়ে দিল, তারপর আপনি ওখানে গেলেন, তার সাথে কথা বললেন। মানে বিষয়টা বুঝতে পারলাম না। আপনি কে? মানে এই যে গাজী সালাউদ্দিন তানভীর, আপনি আসলে কে? মানে আপনার পরিচয়টা কি? আপনি তো এনসিপির কোনো বড় নেতাও না। আপনার নামে এখন কোটি কোটি, শত কোটি টাকার যে বাণিজ্যের খবরে আসছে, আপনি তো গাড়িতে চড়েন, এলাকায় যান, আপনাকে ফুলের সুবিধা দেওয়া হয়, কি বলে, ফুলের সংবর্ধনা দেওয়া হয়। এইগুলো কেন দেওয়া হয়? কিভাবে দেওয়া হয়? মানে আপনারা, মানে কি আপনারা আসলে কি পাইছেন? আপনার দল থেকে এখন আপনাকে পুরোপুরি বহিষ্কার করা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আপনার কথা বলার ধরন এবং আপনি যা বলছেন আজকে চ্যানেল আইতে, সেখান থেকেই তো প্রমাণিত হয় যে আপনি অপরাধী। আপনি কেন সচিবালয়ে যাবেন যে কথা বলতে একজন সচিবের সাথে? আপনার সচিবের সাথে কথা বলার আপনাকে অধিকারটা কে দিছে? কে কোথায় নিয়োগ হবে না হবে সেটা বলার অধিকার আপনাকে কে দিছে? কে আপনি? মানে আপনি কি সরকার? আপনি তো যখন গেছেন তখন তো আপনি কোনো দলেরও নেতা ছিলেন না। আপনি তো এনসিপিতে গঠিত হয়েছে সেই দিন। এই ঘটনা তো ঘটছে আরো আগে। আপনি তো কোনো দলেরও নেতা ছিলেন। তাহলে আপনি কোন হিসেবে সচিবালয়ে নিয়মিত যাতায়াত করতেন? হ্যাঁ? আবার খুব বড় গলায় বলতেছেন যে কোনো সাধারণ নাগরিক নাকি সচিবালয়ে যাতায়াত করতো। আপনারা সাধারণ নাগরিক কি পাইছেন? আপনারা সাধারণ নাগরিক নিয়ে এরকম উপহাস করেন কেন? সাধারণ নাগরিক, আপনি যখন নিজে সাধারণ নাগরিক ছিলেন, এই যে 8 মাস আগে 9 মাস আগে যখন আপনি নিজে সাধারণ নাগরিক ছিলেন, তখন আপনি মানে হুড়মুড় করে সচিবদের সাথে কথা বলতেন আর সচিবালয়ে ঢুকে নিতেন পাস নিয়া। তারপর তাদেরকে বলতেন অমুকরে নিয়োগ দেওয়া যাবে, অমুকরে নিয়োগ দেওয়া যাবে না, নাকি? হ্যাঁ? বাণিজ্য করছেন, ভালো কথা। বাণিজ্য করতেছেন আপনারা, ভালো কথা। সেটাও করেন, সরকারি থেকে বাণিজ্য করতেছেন। কিন্তু বাণিজ্য যে করবেন সেটারও তো একটা মানে সিস্টেম, নিয়ম সিস্টেম আছে। আগের আমলে যে দরবেশ বাবা আছে, সে তো মানে খাইতে খাইতে তার অবস্থা কি হয়েছিল তুমি দেখছেনি। মানে দাড়ির আড়ালে সে করতো না এমন কোনো খারাপ কাজ নেই। আবার দেখলাম বোটে পালায় যেতে গিয়ে ধরা পড়ছে, সেখানে আবার দেখলাম দাড়ি সব কামায় ফেলছে। তো আপনারা যা শুরু করছেন না, ওই দাড়ি মোচ কামানোর লাগবে না। মানুষ আপনাদের এমনি ধরেই ওই পুলিশের কাছে দিবে। পুলিশের কাছেও দেয় কিনা সন্দেহ। এগুলি বাদ দেন। এইসব যারা আছে, যারা করতেছে, প্রতিটা এই আপনাদের দলে যেসব শিক্ষার্থী বলবো কেন, এখন তারা আপনারা আসলে নেতা। তা আপনাদের নেতারা যা যা করতেছে, এইসব রিপোর্ট কিন্তু আসে আমাদের কাছে, কিন্তু ক্রমাগত রিপোর্ট আসে। হ্যাঁ, এবং আমরা হয়তো অনেক সময় ভেরিফাই করতে পারি, যেহেতু আমি সাংবাদিক না, আমার তো ভেরিফাই করার কোনো দরকার নেই। সাংবাদিকরা সেটা ভেরিফাই করবে। সাংবাদিকরা যখন পত্রিকা নিউজ করে তখন আমরা সেটা নিয়ে অ্যানালাইসিস করি। এখন আমার অ্যানালাইসিস হচ্ছে, তানভীরকে যে এই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে দল থেকে, সেটা ভালো। একটা অ্যাকাউন্টেবিলিটি দলের মধ্যে আছে, করছে, এবং সে জবাবদিহিতার মাঝে যাবে। এরপরে তখন তার দোষটা পুরোপুরি প্রমাণিত হবে, তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। কিন্তু বহিষ্কারে চলবে না। দেশে আইন আছে, সে আইন অনুযায়ী তো তাকে মানে শাস্তির আওতায় আনতে হবে। তিনি তো কোটি কোটি টাকার বাণিজ্য করছেন, এবং এই টাকা কোথায় গেছে, কার কাছে গেছে, কার নির্দেশে তিনি এমন কি যেন বলে ক্ষমতা পেলেন, কার নির্দেশে এই ক্ষমতা পেলেন এবং গেলেন। তানভীর ছাড়াও তো দেশে আরো অনেক শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের প্রতিনিধিও আছে, তারাও তো যাইতে পারেন নাই। সে কোন ক্ষমতা বলে, কোন জাদু বলে সে সচিবালয়ে ঘুরে ফিরে বেড়াইতো, এটা তো আমাদের জানতে হবে, তাই না? এটাও জানতে হবে। তানভীরকে পুলিশে নেওয়া হোক, জেরা করা হোক, এবং জেরা করে বের করা হোক যে তার সাথে আর কারা কারা ছিল এবং কারা এই পুরো মানে এই পুরো চক্রের সাথে জড়িত। এটা তো জানতে হবে, তানভীরের কাছ থেকে জানতে হবে। এবং আমি মনে করি মানে যেহেতু এই দলটা তাকে অলরেডি জবাবদিহিতার আওতায় আনছে, পুলিশের উচিত হবে একটা মানে যে কোনো কিংবা দল নিজেই একটা মামলা করতে পারে তার বিরুদ্ধে। তারপর পুলিশ জেরা করে বের করুক যে কে এখানে ছিল। মানে এটা যদি করা হয় তাহলে কিন্তু সবকিছু আস্তে আস্তে বের হয়ে যাবে, আসলে ঘটনাটা কি, কোথায় কি ঘটতেছে। আপনারা একটা পার্টি করছেন, সেই পার্টিতে আপনারা শেরাটন হোটেলে গিয়ে ইফতার করেন। আপনাদের তো জনগণের
পার্টি হওয়ার কথা ছিল, আপনাদের তো এলিট কালচার প্র্যাকটিস করার কথা ছিল না, আপনাদের চর্চা করার কথা ছিল সাধারণ মানুষের ভাষায় কথা বলা, সাধারণ মানুষ কি চায় না চায় সেটা কথা বলা। আপনারা প্র্যাকটিস করা শুরু করছেন এলিট কালচার। তো আপনাদের এলিট কালচার যদি আপনারা করেন, ওই যে দরবেশ বাবার যা কপালে যা হয়েছিল, আপনাদের কপালে এর চেয়ে ভালো কিছু হবে বলে তো মনে হয় না। কারণ আপনারা ওই দরবেশ বাবার পথেই আছেন। দরবেশ বাবারে আমরা সবাই মিলে যেভাবে আমরা হটাইছিলাম, তা এখন তো মনে হচ্ছে যে আপনাদের কপালে এরকম কিছু ভবিষ্যতে ঘটবে বলে মনে হয় আর কি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই, আগামীতে আবার দেখা হবে।